2011 থেকে 2014 গোল্ডেন পিরিয়ড ছিল তৃণমূল কংগ্রেস। তিনি প্রথম 3 বছরের বলেছে আমি যা কাজ করেছি আগামী 20 বছর কেউ করতে পারবে না। তাই তিনি তারপর থেকে মোটামুটি রিটায়ার করে গেছেন। তিনি কোনো কাজ করছেন না, খালি চুরি আর চুরি। দেখো, এই বালিগঞ্জ কেন্দ্রে তো বিজেপি ফ্যাক্টরি নয়। নরেন্দ্র মোদী যখন স্পিচগুলো দেয় বলে সোনার বাংলা, সোনার বাংলা তারা বলেও দেয় কবে অবধি সোনার বাংলা ছিল? 1977 সাল অবধি, যখন কংগ্রেসের সরকার ছিল। বালিগঞ্জের প্রার্থী বদল নিয়ে একটা বিক্ষোভ প্রদেশ কংগ্রেস দপ্তরে হয়েছে। বিরোধিতা থাকবে, রাজনীতিতে বিরোধিতা না থাকলে রাজনীতি তো রাজনীতি হলো না। কামরুল চৌধুরী যে আমাদের 2022 সালে যখন সুব্রতদা মারা গেল, বাই ইলেকশন ক্যান্ডিডেট ছিল, কামরুদা আমাকে বলেছে যে ওই বাই ইলেকশনেও যে বিরোধিতা করেছেন তারও বিরোধিতা করেছে। এবার পার্টি যেটা মনে করেছে পার্টি করেছে। বালিগঞ্জে সোনা পাপ্পু নামে একজন খুব নাম করে, এরা কি, এরা মাসেলম্যান। আজকে মাসেলম্যানের কাছে তোমার কাছে কোটি কোটি টাকা, তো তোমার কাছে যে বেকার ছেলেরা পড়ে আছে তাদেরকে তুমি টাকা দিলে তারা তোমার সঙ্গেই ঘুরবে। ওই শোটাই তৃণমূলের শো হয়ে যায়। এবং ওয়াকফ নিয়ে আন্দোলন হয়ে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো, সেদিনকার বেঙ্গল পুলিশ কি করছিল? তাহলে সুপ্রিম কোর্ট একজনকে বলতো না তুমি ভুল, তাহলে আমি অন্যজন যেটা চাইছি সেটাই করব। এরা তো দুদিকেই ভুল, তাই জন্য তারা জুডিশিয়াল অফিসার নিয়ে আসে, একটা এআই মডেলকে নিয়ে এসে সেই পুরো ডেটাটাকে স্ক্যান করেছে এবং তার থেকে এই লজিক্যাল ডিসপেরেন্সি এসছে। এই পলিটিক্যাল ন্যারেটিভ বানানোর এসআইআরটার আমরা ঘোর বিরোধী। এবারে 2026 বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের লড়াই চতুর্মুখী। আর সেখান থেকে এবারে কংগ্রেসের প্রার্থী সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে। রোহন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রোহন, বালিগঞ্জ বলা যায় যে একদম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের গড়। সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় এবারে তিনি প্রার্থী। লড়াই কতটা কঠিন? না, সুব্রত মুখার্জি নো ডাউট। তারপরে কাকে দাঁড় করিয়েছিল? বাবুল সুপ্রিয়র মতো একটা কমিউনাল লোককে। সে হেরে যেত, তাই জন্যই তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। শোভনবাবু আমার বাবার বয়সী, বাবার সঙ্গে রাজনীতি করা একজন রাজনীতিবিদ, কিন্তু এটা তো তার কেন্দ্র নয়। তিনি জবে থেকে এত বছরের তার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার, এই প্রথমবার 80 বছর বয়সে এসে তিনি বালিগঞ্জে দাঁড়াচ্ছেন। তিনি বালিগঞ্জে থাকেন না, তিনি কতটা অ্যাভেলেবল থাকবে এই বালিগঞ্জের ভোটারদের জন্য, যারা তাকে ভোট দেওয়ার জন্য তিনি যাদের কাছে যাচ্ছেন, আমি হাইলি ডাউট করছি। তো লড়াই তো দেখুন, আজকে কংগ্রেসের লড়াই 294টা সিটে, সবকটা সিটে কঠিন লড়াই। আমরা লড়াইয়ে আছি সবকটা সিটে, তাই জন্যই তো আমরা 294তে ক্যান্ডিডেট দিয়েছি। সবাই ভেবেছিল আমরা পারবো না। আজকে এই প্রসেসটা করতে গিয়ে আমরা প্রথম দিন থেকেই ভেবেছিলাম, আমাদের যে সভাপতি শুভঙ্কর বাবু তিনি বলেছিলেন যদি আমরা জোটও করি। এমন হয়েছিল না 2016-তে, 2021-এ, যেখানে আমাদের জোটের প্রার্থীরা ছিল সেখানে কংগ্রেসের কোনো লোকই অ্যাভেলেবেল ছিল না, তো সেটাও তো ঠিক ছিল না। তো তিনি প্রথম থেকেই বলেছিলেন যে তিনি এমন সংগঠনটা করতে চান বা চ্যালেঞ্জটা নিতে চান যে প্রতিটা কেন্দ্রে কংগ্রেসের লোক যেন থাকে। সেখান থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো এই 2026-এর স্টার্টিংয়ে। তোমরা সবাই জানো আমাদের যে পুরনো যারা জোট শরিক ছিলেন তারা এমন সব লোকদের সঙ্গে দেখা করতে শুরু করলেন যাদের সঙ্গে কংগ্রেস কোনো মতেই কোনো রকম আলোচনা করবে না। সেই জায়গা থেকে আজকে আমরা 294-তে দাঁড়ালাম। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এটা স্বীকৃতি দিয়েছেন, তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। প্রচারে মূলত কোন কোন ইস্যুগুলোকে তুমি নিয়ে যাচ্ছ মানুষের? প্রথম কথা হলো তো আমাদের স্টেট গভর্নমেন্টের 15 বছরের সরকার, পুরোপুরি মেজরিটির সরকার, কিন্তু তাও এই সরকারের ইউএসপি কি? আমরা খালি ভাতা দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি। সব থেকে দুঃখের বিষয় কি জানো তো, 15 বছর সরকারে থাকার পরেও তারা আজকে বেকার ভাতা দিতে হচ্ছে। 80 লাখের ওপরে রেজিস্টার্ড বেকার ভাতা দিতে হচ্ছে। এটা তো তাদেরই ট্র্যাক রেকর্ড তারা সামনে এনে দিল না। যদি আজকে একটা ডেভেলপমেন্টের উন্নয়ন যে মমতা ব্যানার্জি এবং তার পার্টি বারবার করে বলে তারা এতটা চেঞ্জ করে দিয়েছে, আমি তোমাকে বলছি 2011 থেকে 2014 গোল্ডেন পিরিয়ড ছিল তৃণমূল কংগ্রেসের। কেন? সেই সময় ইউপিএ মনমোহন সিংয়ের সরকার ভারতবর্ষে ছিল। সেই জন্যই বাংলার মানুষ মমতা ব্যানার্জির স্টেটমেন্টগুলো দেখবে, তিনি প্রথম 3 বছরের বলেছে আমি যা কাজ করেছি আগামী 20 বছর কেউ করতে পারবে না। তাই তিনি তারপর থেকে মোটামুটি রিটায়ার করে গেছেন। তিনি কোনো কাজ করছেন না, খালি চুরি আর চুরি। 2016 ইলেকশনের সময় আমরা নারদা দেখলাম, তার আগে আমরা দেখেছি চিট ফান্ড স্ক্যাম, তারপরে রিক্রুটমেন্ট স্ক্যাম, তারপরে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন দেখো তুমি। ওয়াকফ নিয়ে যে আন্দোলনটা হলো সেই সময় তো আমি কালকে মালদায়, 2 দিন আগে মালদায় যেটা হয়েছে, আজকে তো আমি ইলেকশন কমিশনের পুরোপুরি দোষ দেবো।
তারা যখন দায়িত্ব নিয়েছেন তারা পুরোপুরি মালদায় ফেল করেছেন। যখন ওয়াকআফ নিয়ে আন্দোলন হয়ে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সেদিনকার বেঙ্গল পুলিশ কী করছিল? বিরোধীরা যখনই কোনো মঞ্চ চায় বা পলিটিক্যাল স্পেস চায়, পলিটিক্যাল আন্দোলন করার জন্য আমাদেরকে আটকে দেওয়া হয়। তোমরা আমাদেরকে কভার করো, আমাদেরকে বাধ্য হয়ে খালি রাজভবনের সামনে অ্যালাউ করা হয়। অন্য কোথাও আমাদের পারমিশন দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে তিনি এবং তার পার্টি আজকে তারা পাওয়ারে, কিন্তু তারা দেখাচ্ছে তারাই নাকি বিরোধী। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। বিজেপির কথা যত কম বলা যায় ততই ভালো। কেন দেখো, এই বালিগঞ্জ কেন্দ্রে তো বিজেপি ফ্যাক্টরি নয়। কেন এখানে তারা কোনোদিন কিছু করবেও না, এবং তাদের লাস্ট ইলেকশনে দেখবেন 2021-এর পর থেকে তাদের ভোট কিন্তু বালিগঞ্জে সবসময় কমে আসছে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা আমাকে নিতে হচ্ছে। লেফট ফ্রন্টের একজন বাচ্চা, মানে বাচ্চা বলবো না, সেটা ইয়াঙ্গার, আমার থেকেও ইয়াং বয়সী একজন মহিলা ক্যান্ডিডেট হয়েছে। আমি তাকে ভালো উইশ করবো। কেন এই যে এই লড়াইটা না সত্যিই লড়াই হতে চাই। আমরা 34 বছরের কথা একবার বলেছি, কিন্তু আমরা সেই 34 বছরটাকে ঢেকে 15 বছরটাকেও তো বলতে হবে না? তুমি দেখবে অমিত শাহ যখন বাংলায় আসে বা বিজেপির নেতা নরেন্দ্র মোদী যখন স্পিচগুলো দেয়, বলে সোনার বাংলা, সোনার বাংলা। তারা বলেও দেয় কবে অবধি সোনার বাংলা ছিল? 1977 সাল অবধি, যখন কংগ্রেসের সরকার ছিল। তাই বাংলার মানুষকে এটাই বলা, দেখুন আজকে আমাদের কাছে কোনো ব্যাগেজ নেই। না আমরা তৃণমূলের সঙ্গে গেছি, না আমরা লেফট ফ্রন্টের সঙ্গে গেছি। আমাদের, আমরা কারোকে কোনো ক্ষতি করছি না, আমরা কারোর টাকা মারিনি, আমরা কোনো রকম মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত নয়। আমাদের ট্র্যাক রেকর্ড ছিল বাংলাকে গড়ানোর। বাংলায় মেট্রো রেল থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি সব কংগ্রেসের আমলে হয়েছে। তো যদি আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য কিছু ভালো চান, আমরা ভাতাগুলো কাটবো না, কিন্তু আমরা তার সঙ্গে ট্যাঞ্জিবল লং, মানে লং টার্ম চাকরি এবং একটা উপার্জনের ব্যবস্থা করবো। সেই জায়গা থেকে একটু বিশ্বাস রাখুন। কেন আপনারা চোখের সামনে দেখে নিয়েছেন 15 বছর আপনাদের সঙ্গে কি হয়েছে। যাদেরকে আপনারা সরকারে দিয়েছেন তারা নিজেদেরকে বিরোধী হিসাবে দেখিয়ে আপনাদের সিম্পেথি চাইছেন এবং ধর্মের নামে রাজনীতিটাকে পুরোপুরি খেলে দিচ্ছে। এটাই বিজেপির সুবিধা করে দেওয়ার চেষ্টা। আমরা দেখলাম যে বালিগঞ্জের প্রার্থী বদল নিয়ে একটা বিক্ষোভ প্রদেশ কংগ্রেস দপ্তরে হয়েছে। এটা কি কোথাও একটা দলের অন্তর্দ্বন্দ্ব এই প্রচারের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলতে পারে? দেখো, সব পার্টিতেই তো হচ্ছে। আমি আমারটা আসছি তামান্নার মা, মানে কালিয়াগঞ্জে। তিনি তো, আমরা ছিলাম সেদিনকার যখন তামান্নার বডি আসলো, এটা চোখে দেখা যায় না। তার মা যেরকমভাবে কেঁদে মানে অস্থির হয়ে গেল, আমাদের ক্যান্ডিডেটও ছিল কাবিল শেখ। ওই মহিলাও তো আজকে লেফট ফ্রন্ট থেকে ক্যান্ডিডেট হয়েছে, তাকেও তো বিরোধিতা করেছে। তো বিরোধিতা করার, ডেমোক্রেসিতে বিরোধিতা করার থাকবে। দেখো, আমার বালিগঞ্জে কৃষ্ণা দেবনাথকে তোমরা সবাই চেনো। আমার ওয়ান অফ দ্য প্রপোজার্স হলো ডক্টর মায়া ঘোষ। প্রদীপ ভট্টাচার্য হলো বালিগঞ্জের ভোটার। হ্যাঁ, আমার পাশে তুমি যার ওই ক্যামেরা তোমার যদি দেখাতে পারে, তুলসী মুখার্জি কাউন্সিলর ছিলেন, আজকে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমার এখানে আমার এখানে 7টা ওয়ার্ড আছে। আমি অলরেডি কালকে 61 ওয়ার্ডে তোমার কর্মী সভা করে নিয়েছি। এখানে তো অনেক আগেই আমার হয়ে গেছিলো, জোজোদার সঙ্গে নিয়ে আমরা কর্মী সভা করে নিয়েছিলাম, তাই এখান দিয়ে শুরু হয়ে গেল। 64-এ আসিফ কালিম মন্টু, যিনি ব্লক প্রেসিডেন্ট, তিনি আমাদের কর্মী সভা হয়ে গেছে। আজকে বিকেলে 60 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের 5,000-এর উপরে ভোট আছে, সেই ওয়ার্ডে আমরা কর্মী সভা করছি। 69-এ মানিলা চৌধুরী, যে আমাদের প্রাক্তন কাউন্সিলর ছিল, পৌরমাতা ছিল, তিনি এবং আর আমার যে বাড়ি, যে তোমরা সবাই এসছো লোয়ার অর্ডেন স্ট্রিট, ওখানে বসে আমরা মিটিং হয়ে গেছে। 69 ওয়ার্ড আমরা রবিবার স্টার্ট করছি। বিরোধিতা থাকবে, রাজনীতিতে বিরোধিতা না থাকলে রাজনীতি তো রাজনীতি হলো না। আমাদের 2000-এর ওপরে অ্যাপ্লিকেন্ট ছিল। বালিগঞ্জে খালি আমি অ্যাপ্লিকেন্ট নই, বা যে বিরোধিতা করেছে সে অ্যাপ্লিকেন্ট নয়, তারও যুব কংগ্রেসের 2জন অ্যাপ্লিকেন্ট ছিল। যে আরেকটা ছেলে যে 60 ওয়ার্ডের যে কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল, সে অ্যাপ্লিকেন্ট ছিল। তারা সবাই অ্যাপ্লিকেন্ট ছিল। যে আমাদের মাইনরিটির যে চেয়ারম্যান, তিনি অ্যাপ্লিকেন্ট ছিল। তো এবার পার্টি যেটা মনে করেছে পার্টি করেছে। এই যে যিনি বিরোধিতা করেছে, তিনি তো শুনলাম অনেক বছর ধরে রাজনীতি করছে। তাহলে 2016-তেও তার, আমরা তো 2022-এও যখন উনি বলছেন অধীরদার নাকি উনি খুব প্রিয় পাত্র, তাহলে আমি এটাই জিজ্ঞেস করবো। কামরু চৌধুরী, যে আমাদের 2022 সালে যখন সুব্রতদা মারা গেল, বাই ইলেকশন ক্যান্ডিডেট ছিল, কামরুদা আমাকে বলেছে যে ওই বাই ইলেকশনেও যে বিরোধিতা করেছেন, তারও বিরোধিতা করেছে। তো বিরোধী থাকবে, কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। রোহন, এবারের নির্বাচনে এসআইআর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, এবং সেখানে দাঁড়িয়ে এই নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচার চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধাচারণ করছে। এসআইআর ইস্যু কংগ্রেসের কাছে কতটা ফ্যাক্টর হতে পারে বা দিতে? আমরা কিন্তু মানুষের এসআইআর
আমাদের কাছে ইস্যু। এই পলিটিক্যাল ন্যারেটিভ বানানোর এসআইআরটার আমরা ঘোর বিরোধী। দেখো এসআইআর প্রসেসটা শুরু হয়েছিল তো বিহারে। আমরা সেদিনই বুঝে গেছিলাম যে এখানে কি প্রসেসটা হচ্ছে। আমরা সেই সময় থেকে তখন থেকে তুমি দেখবে বিজেপির একটা ন্যারেটিভ শুরু হলো, বাংলাতে 2 কোটি ভোটার ডিলিট করবে। আমরা কি করব? আর এটা মিডিয়ার মধ্যে চালানো হচ্ছিল। আমরা যখন সঠিক কথা বলি না, তখন সঠিক কথাটা মিডিয়া মানুষের কাছে যায় না। যে তেরা বেঁকা কথা বলে সেটাই বেশি ভাইরাল হয়ে যাচ্ছে আজকাল দেখছি, ন্যারেটিভ হয়ে যাচ্ছে। আমরা ইলেকশন কমিশনের কাছে গেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে ন্যারেটিভটা হচ্ছে যে এত ভোট কেটে দেবো, আর এরা যে তৃণমূল বলতে শুরু করলো একটা ভোট কাটলে আমরা ইলেকশন কমিশনকে কেটে দেবো, এটা কি কোনো মানে ডেমোক্রেসি, একটা শিক্ষিত ডেমোক্রেসির সাইন? আমার তো মনে হয় না। এসআইআর আগেও হয়েছে, হওয়া উচিত। যারা মারা গেছে, যারা শিফট হয়ে গেছে, তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম থাকা উচিত নয়। কিন্তু আমি, তুমি বা কোনো মানুষ, যে কোনো সম্প্রদায়ের হোক, সে মতুয়া হোক, মুসলমান হোক, রাজবংশী হোক, সে কোনো যে কোনো শিখ হোক, খ্রিশ্চান হোক, তারা যদি সত্যিকারের ওই অঞ্চলে এবং ওই জায়গায় অ্যাড্রেসে থাকে, তাদের ভোটটা কাটা উচিত নয়। আমি তোমাকে তো প্রসেসটা বললাম। দেখো, আমাদের ইনিমিনেশন ফর্ম ভরা হলো, সেই ইনিমিনেশন ফর্মগুলো যখন আপলোড করা হচ্ছিল, দেখুন ভোটার লিস্ট যেটা আজ অবধি, যাদের ভোটার লিস্টগুলো যে ডিএম এর কাছে থাকতো, সেগুলো তো মানে প্রিন্ট কপি, ওগুলো তো ইলেকট্রনিক কপি ছিল না। তাই তোমার কোনো ইলেকট্রনিক ডেটা ছিল না, যেটুকু আমি শুনেছি। এই ডেটাকে স্ক্যান করে ইলেকট্রনিক ডেটা করা হয়েছে। আমি যেটা ইলেকশন কমিশনের, বাংলার ইলেকশন কমিশনের কাছে শুনেছিলাম, সত্যি মিথ্যে চ্যালেঞ্জ করা হোক, যে ওরা ডেটা এন্ট্রি লোক চেয়েছিল স্টেট গভর্নমেন্টের কাছে। 2000 ডেটা এন্ট্রি লোক চেয়েছিল, তার জন্য তারা একটা বাজেটিং করেছিল, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটাকে পাস করেনি। তাই জন্য তারা একটা এআই মডেলকে নিয়ে এসে সেই পুরো ডেটাটাকে স্ক্যান করেছে, এবং তার থেকে এই লজিক্যাল ডিসপেরেন্সি এসছে। তাহলে তুমি বলো, এটা চক্রান্ত না? যারা এই জিনিসটায় স্টেট গভর্নমেন্টকে তো মানে যারা এমপ্লয়িজ হিসাবে সিইসি নিয়েছে, তাদের সঙ্গে পুরোপুরি কোঅর্ডিনেশন করে কাজ করা হতো। আর এটা তো প্রমাণিত হলো কেন, সুপ্রিম কোর্ট যেদিনকে ইন্টারভিন করলো, তার মানে দু তরফেই ভুল ছিল। নাহলে তো সুপ্রিম কোর্ট একজনকে বলতো না তুমি ভুল, তাহলে আমি অন্যজন যেটা চাইছি সেটাই করব। এরা তো দুদিকেই ভুল, তাই জন্য তারা জুডিশিয়াল অফিসার নিয়ে আসলো। এবং তারপরে আমরা দেখছি, দেখো, একটা হলো মানুষকে তুমি যতবিধ করবে না, তো মানুষ একটা লেভেলের পরে তার মানে একটা জায়গায় চলে যায় যেটা উপযুক্ত নয়। আমরাও মাথা গরম হয়ে গেলে কিছু একটা করে দিই যেটা উপযুক্ত নয়। আমি একদমই বলবো না যেটা ওই মালদাতে হয়েছে ওটা উপযুক্ত ছিল। সেটা আমি তো শুনছি যে যে লোকটা করেছে সে এআইএমএম করেছে না কোন পার্টি করেছে, তাকে করা হয়েছে। বাট তার আগেও দেখো না, যখন ওয়াকফ নিয়ে আন্দোলন হলো, যখন স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার ছিল, ওই মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো, মানুষগুলোকে প্রোটেকশন দিল না। একই জিনিস এবার এই জাজদের ওপরে হলো। আমরা একটা ন্যায়রাজ্যে চলে গেছি, আমরা ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ফেল করছে। আমরা দেখেছি আরজি করের পরে আবার সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনাগুলো ঘটেছে, কে কোন মানুষ এটাকে সাপোর্ট করতে পারে? কিন্তু ভয় পায়। তৃণমূলের যে দাপট, কেন টাকা ওদের কাছে, কাউন্সিলররা ওদের কাছে, ইলিগাল কনস্ট্রাকশন, তুমি দেখো ওদের কাছে ইলেকট্রাল বন্ডে কত টাকা ছিল, কংগ্রেসের থেকে হয়তো বেশিই ছিল, আমি খেয়াল করতে পারছি না। তো সেই পার্টি আজকে একটা খালি ওয়ান স্টেটের পার্টি, তাদের কাছে এত টাকা, টাকাটা একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে যায়। তোমরা দেখছো আমার বালিগঞ্জে সোনা পাপ্পু নামে একজন খুব নাম করে, এরা কি, এরা মাসেলম্যান। এরা মাসেলম্যান ছাড়া তো আর কিছু নয়। এদের এরা এরা কন্ট্রোল করছে। আজকে মাসেলম্যানের কাছে, তোমার কাছে কোটি কোটি টাকা, তো তোমার কাছে যে বেকার ছেলেরা পড়ে আছে, তাদেরকে তুমি টাকা দিলে তারা তোমার সঙ্গেই ঘুরবে। ওই শোটাই তৃণমূলের শো হয়ে যায়। তো এই জায়গা থেকে আমরা চাই মানুষকে, যদি ভালো মতো ইলেকশনটা হয়, সেফ অ্যান্ড সাউন্ড হয়, যেটা 2009 আর এবং 11-তে হয়েছিল যখন পরিবর্তনের সরকার এসেছিল, তাহলে আমি আমি মনে করি অনেক মানুষ আছে যারা যদি দেখে যে ওখানে গিয়ে তাদের ভোটটা কেউ দেখছে না বা কোনো রকম চাপ সৃষ্টি হচ্ছে না, তারা তৃণমূল এবং বিজেপিকে ভোট দেবে না, তারা আমাদেরকে অল্টারনেটিভ হিসেবে নেবে। রোহন, 2016-এ আমরা দেখেছিলাম রাহুল গান্ধী এবং বুদ্ধদেব ভট্টাচার্য একসঙ্গে তারা মঞ্চে উঠে প্রচার করছেন জোট প্রার্থীর জন্য। তুমি যে কেন্দ্রে প্রার্থী, সেই কেন্দ্রেরই ভোটার ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তুমি এই মুহূর্তে নেই, মীরা ভট্টাচার্য তার স্ত্রী রয়েছে, প্রচারে যাবে, কি বলবে তাদের? আমি বুদ্ধবাবু যেদিনকা মারা গেছিলেন, আমি তার বাড়িতে গিয়ে তাকে শেষ সম্মানটা দিয়ে এসেছিলাম। যে জায়গাটায় ওই প্রোগ্রামটা হয়েছিল রাহুলজির সঙ্গে বুদ্ধদেব বাবুর, সেটাই মনে হয় রাহুল গান্ধী শেষ কলকাতায় আসা। তারপরে মনে হয় উনি আর কলকাতায় আসেনি। উনি বাংলায় অনেকবার এসেছেন, তিনি মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, পুরুলিয়া, উত্তরবঙ্গ করে ওদিক দিয়ে বেরিয়ে গেছেন, কলকাতায় উনি আসতে পারেননি। এবার আশা করছি উনি থাকবেন। রাহুল গান্ধী যেরকম মানুষ, আমি যেটুকু ওনাকে দেখেছি, মানে কাছ থেকেও বলবো না,
তার এই জিনিসগুলো না খুব আছে। আর হয়তো তিনি আসলে তিনি একবার মীরা ভট্টাচার্যের কাছে গিয়েও দেখা করবেন। আমি খালি এটাই বলবো যে আমি প্রদীপ জেঠুর কাছে দেখা করতে গেছিলাম, প্রদীপ জেঠুর বাড়ি এবং মানে প্রদীপ ভট্টাচার্য এবং বুদ্ধবাবুদের বাড়ি ওখানেই। দেখুন এখন আমি দেখেছি যে আমার পলিটিক্যাল অপোনেন্ট যে লেফট ফ্রন্ট থেকে গেছেন তিনি অলরেডি ওখানে গেছেন এবং তার আশীর্বাদ নিয়েছেন। আমি আমি তোমাকে বলতে চাই আমি সুব্রত বাবুরও, কিন্তু আমি এগুলো বলতে চাই না কেন, তারা বলেছেন যে তারা এটা, আমি এটা প্রচারের জন্য বলতে চাই না। আমি হয়তো গিয়ে দেখাও করবো কিন্তু ওটা প্রচারের জন্য না। আশীর্বাদ নেওয়াটা তো একটা কর্তব্য। এবং আমি সেদিনকাও গিয়েছিলাম, আমার মা সেদিনকা কেন মার সঙ্গে বুদ্ধবাবু এবং তার স্ত্রী খুব তার কোন তার সন্তানের কাছে আমাদের দুঃখ প্রকাশ করতে গেছিলাম এবং আগামী দিনে নিশ্চয়ই করব। এটা কোনো ইয়ে নয়, তিনি একটা পলিটিক্যাল পার্টির ফেস, তার আজকে ক্যান্ডিডেট এখানে আছেন, আমি জানি না সেই কতটা ইয়ে করবেন, বাট আশীর্বাদ নেওয়ার জন্য আমি হয়তো মিডিয়া এটা জানতে পারবে না, জানলেও কিছু করার নেই, কিন্তু আমি যাব নিশ্চয়। প্রচার বা ভোট নির্বাচন এগোবে তত এই দাবদাহ গরম সেটাও বাড়বে। সেখানে দাঁড়িয়ে ডায়েটের ক্ষেত্রে কোনো রকম নিয়ম মানা? না, এটা নিয়ে আমার এখন এই বয়সে তো প্রবলেম হওয়া উচিত নয়। আমার যে সব থেকে প্রধান প্রতিপক্ষ, আমি চাইবো যে তিনি মানে তার শরীরটা ভালো থাকুক। কেন তুমি যেটা বললে গরমটা, আমি মনে আছে যখন 2024 সালে প্রদীপ ভট্টাচার্য উত্তর কলকাতায় দাঁড়িয়েছিলেন, তিনি মানে স্টিপুলেটেড টাইম ছাড়া তিনি ইয়ে করেননি। তো আমি এটাই বলবো যে আমার শরীরটা আগে, শরীর ভালো না থাকলে তিনি সেবা কি করবেন, তিনি ইয়ে আছে। আমার এই বয়সে কোনো অসুবিধা হচ্ছে না, আমার বরঞ্চ একটু ফ্যাট ছিল ওটা কমে যাচ্ছে। আর আমার সঙ্গে যারা করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যে এই গরমের মধ্যে আমার সঙ্গে যে আজকে আমরা 3 ঘন্টা ডোর টু ডোর করলাম, ঠিক আছে, 3 ঘন্টা ডোর টু ডোরে আমরা হয়তো 25% এই বড় 85 ওয়াটটা কভার করলাম, ঘরে ঘরে গেলাম। হয়তো তারা চায় না যে, দেখুন কি হয় না, বেশি লোক হয়ে গেলে না তো ঘরে ঘরে ঢোকা যায় না, তখন লোকেরাও বা একটু দূরে দূরে চলে যায়। কম লোক নিয়ে আমরা ডোর টু ডোরটা যেটুকু সম্ভব আমরা করে নিচ্ছি। তারপরে তো দেখো যত মানে ইলেকশনের মাইলেজটা উঠবে, যখন আমাদের স্টার ক্যান্ডিডেটরা মানে স্টার প্রচারকরা আসবে, তখন তো অটোমেটিকলি উঠে যাবে। আমি আশা করবো যে রাহুল গান্ধী একটা আমার জন্য একটা, ওই আশাটা আমার আছে। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? জেতার জন্য সবসময় লড়তে হবে। সেখানে কে তোমার অপোনেন্ট যদি স্ট্রংও হতে পারে, কিন্তু তোমার এটা, আর পলিটিক্সটা এমন জিনিস না যে মানুষের মধ্যে তুমি যদি নিজের জায়গাটা করতে পারো সেটাই। তৃণমূল আজকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বড় হলেও তাকেও তো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ফটো লাগিয়ে ইলেকশন লড়তে হচ্ছে। মমতা ব্যানার্জি বারবার বলছে তিনিই সব জায়গায় ক্যান্ডিডেট। তাহলে আজকে শোভনদেব চট্টোপাধ্যায় হোক বা মদন মিত্র হোক, এরা তো ম্যাটার করে না, সব কিছুই তো মমতা ব্যানার্জি। তো আমরাও তো রাহুল গান্ধী, আমাদের কাছে কংগ্রেস সিম্বল, এবং কংগ্রেসের সোনার বাংলার যে কাজ করা, যেটা বারবার করে আমাদের বিরোধীরা পর্যন্ত স্বীকার করে নেয়, সেটাই মানুষকে বলা হয়। আমরা কথা বললাম বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর সঙ্গে, এবং জেতার ব্যাপারে তিনি কিন্তু 100% আত্মবিশ্বাসী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।